রাত তখন বেশ গভীর। জঙ্গলের পথে একলা হেঁটে বাড়ির পথে ফিরছিল বীরেন্দ্রনাথ। অদূরে থেকে ভেসে আসছিল হিংস্র জীবজন্তুদের আওয়াজ আর ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠতেই বীরেন্দ্রনাথ কিছুটা ভয় হাঁটার গতি বাড়িয়ে মনে মনে বলল, আজকের রাতটা কুসুমপুরে কাটিয়ে দিয়ে কাল সকালে রওনা দিলেই বরং ভালো হতো। এই গভীর রাতে জঙ্গলের পথ ধরে কেন যে আসতে গেলাম কে জানে। চারদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার। একজন সঙ্গী থাকলে মন্দ হতো না। একে তো হিংস্র জীবজন্তু আর সাপখোপের ভয়, তার উপরে আবার চোর ডাকাতের ভয়। নির্ঝঞ্ঝাটে বাড়ি পৌঁছে যেতে পারলে বাঁচি। নিজের মনে কথা বলতে বলতে বীরেন্দ্রনাথ এগোচ্ছিল। এমন সময় একটু বাচ্চার কান্নার আওয়াজ। একটু অবাক হয়ে বীরেন্দ্রনাথ নিজের মনেই বলল, গভীর জঙ্গলে বাচ্চার কান্না? আমি কি ঠিক শুনলাম? আমি তো ঠিকই শুনছি, এটা তো একটা বাচ্চারই কান্না। কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা কোত্থেকে আসবে? কিছুই তো বুঝতে পারছি না। যাই, কিছুটা এগিয়ে গিয়ে দেখি কি ব্যাপার। পারলে তোর এই বাপটাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস। তুই বেঁচে থাকলে। না না, আমাকে শক্ত হতে হবে, আর মায়া বাড়ালে চলবে না। এ সন্তান বেঁচে থাকলে অনেকের ক্ষতি হয়ে যাবে, আমি কিছুতেই তা হতে দিতে পারি না। সত্যি মানুষ এতটা খারাপ হতে পারে? এই লোকটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। একজন বাবা তার নিজের সন্তানকে মেরে ফেলতে চাইছে। ছি ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আমাকে যেমন করেই হোক ওই সন্তানকে পাষণ্ড পাপীর হাত থেকে বাঁচাতেই হবে। লোকটি তার কোলের সদ্যজাত শিশুটিকে আগুনে নিক্ষেপ করতেই যাবে, এমন সময় বীরেন্দ্রনাথ লোকটির মাথায় একটি ডাল দিয়ে সজোরে আঘাত করল। সাথে সাথে শিশুটিও পড়ে গেল মাটিতে। বীরেন্দ্রনাথ সময় অপচয় না করে শিশুটিকে কোলে তুলে নিল। ওহ, এ কেমন পাষণ্ড বাবা যে কিনা নিজের সন্তানকে মেরে ফেলতে দুবার ভাবে না। এমন ফুটফুটে মেয়েকে কেউ মারতে পারে? ইস, হে ঈশ্বর! কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার কদর করতে জানে না। শিশুটি বীরেন্দ্রনাথের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আমি জানি না তুই কে, কি বা তোর বংশ পরিচয়, তবে তুই যেই হোস না কেন, তুই আজ থেকে আমার সন্তান। আমার পরিচয়ই হবে তোর পরিচয়। বীরেন্দ্রনাথ তাকিয়ে রইল শিশুটির নিষ্পাপ মুখের দিকে, তারপর এগিয়ে গেল সামনের দিকে। ওকে মেরে ফেলো, ওকে নিয়ে যেও না, ওকে মেরে ফেলো, মেরে ফেলো, ওকে মেরে ফেলো। বীরেন্দ্রনাথ বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কই গো গিন্নি, শুনছো? তাড়াতাড়ি দরজাটা খোলো। অন্নপূর্ণা তড়িঘড়ি দরজা খুলতেই দেখল দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে বীরেন্দ্রনাথ। বেশ খানিকটা অবাক হয়ে সে বলল, কি গো, তুমি এত রাতে এলে যে? আর তোমার কোলে বাচ্চা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বলছি বলছি, সবটা বলছি, আগে ভেতরে চলো। এবার বলো তো, কি হয়েছে? আমি এই জঙ্গলের পথেই আসছিলাম। হঠাৎ জঙ্গলে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। আমি কাছে গিয়ে দেখি বাচ্চাটিকে কেউ একজন ফেলে রেখে গিয়েছে। কেউ কোথাও ছিল না। কার বাচ্চা তুমি বাড়িতে নিয়ে এলে? আমার খুব মায়া হলো গিন্নি, আমি ওকে ফেলে আসতে পারলাম না, তাই ওকে আমি আমার সঙ্গেই নিয়ে এলাম। ওকে আমার কোলে দাও দেখি। কি মায়া ভরা মুখখানা। আচ্ছা গিন্নি, আমাদের তো কোনো সন্তান নেই। আজ থেকে না হয় ও আমাদের সন্তানের পরিচয় বড় হোক, আর তাতে যদি তোমার আপত্তি থাকে তাহলে। এ কি বলছো তুমি? ও আমাদের পরিচয়ই বড় হবে। দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে দীর্ঘ 18টা বছর।
ঈশ্বরের আশীর্বাদে বীরেন্দ্রনাথের ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়েছে। এক সময় থাকা একচালা ঘর রূপান্তরিত হয়েছে অট্টালিকায়। আর মেয়ে দিশা, সে এখন অষ্টাদশীর রূপসী যুবতী। আরে দিশা মাকে দেখছি না, সে কোথায়? তাকে গিয়ে বল আমি ডেকে পাঠিয়েছি। আগে কর্তাবাবু, ওই দিদিমণি তো ঘরে নাই, সে বাগানের দিকে ঘুরতে গেছে। ঠিক আছে, তুই যা, তাকে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। কি গো, অনেকক্ষণ অপেক্ষা করছো? এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? এতটা পথ হেঁটে আসতে তো সময় লাগে নাকি? এত ভালোবাসো আমাকে? তোমার টানেই তো রোজ ছুটে আসি, তোমাকে একটিবার দেখবো বলে। কিন্তু কতদিন এভাবে চলবে বলো তো? তুমি ভেবে দেখেছো তোমার পরিবার কোনোদিন আমাকে মেনে নেবে না? কেন মেনে নেবে না? আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আর আমার কোনো কাজে আমাকে কখনো বাধা দেয় না। তাই আমার বিশ্বাস বাবা তোমাকেও ঠিক মেনে নেবে। তুমি সত্যি বলছো? তোমরা এত বড় ব্যবসায়ী পরিবার, সেখানে আমি একজন সামান্য কৃষক। যদি তুমি আমাকে ভালোবাসো, কখনো এমন কথা বলবে না তোমাকে আমার দিব্যি। আচ্ছা বাবা, বলবো না। ঠিক আছে, তুমি যখন বলছো, রাগ করো না। জানো, তোমার কাছে এলে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। একই দিদিমণি, তুমি ওই রাখালটার সঙ্গে কি করছো? মুখ সামলে কথা বলো, মাত্রা ছাড়িও না। ভুলে যেও না তুমি এক সামান্য চাকর। আমি আমার মাত্রা জানি দিদিমণি, কিন্তু কর্তাবাবু এইসব জানতে পারলে ভীষণ রাগ করবে। সেসব তোমাকে দেখতে হবে না, যাও এখান থেকে দূর হয়ে যাও। এবার কি হবে? তোমাদের বাড়ির চাকর তো আমাদেরকে একসঙ্গে দেখে নিয়েছে। এত ভয় পাচ্ছ কেন লুসি? এটা ভয় না পাওয়ার মতন কোনো বিষয়? শুনেছি ভালোবাসলে নাকি অনেক পরীক্ষা দিতে হয়। ধরে নাও এটাও সেরকমই একটা পরীক্ষা। এখন আসি। এ কি, তুই একলা ফিরে এলি যে? দিশা কোথায়? কর্তাবাবু, দিদিমণি বাগানে রাখাল রহিমের সাথে। রঘু বলছিল তুই নাকি বাগানে রাখাল নরেনের সাথে। ঠিকই তো বলেছে, যা দেখেছে তাই বলেছে। তার মানে তুই কি ভুলে যাচ্ছিস তুই কোন বংশের মেয়ে? তুই যা শুরু করেছিস, এরপর তো গ্রামে মুখ দেখানো যাবে না। ভালোবাসায় গরিব বড়লোক কিছুই হয় না মা। এক চড় মারব দিশা। তুমি একটু চুপ করো কিন্নি, আমাকে কথা বলতে দাও তো। হ্যাঁ রে মা, তুই কি নরেনকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমি নরেনকে খুব ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব। তোর মাথাটা কি একদম খারাপ হয়ে গিয়েছে? কি কি যাতা বলছিস? গিন্নি, হচ্ছেটা কি? থামো। আমার মেয়ে যখন নরেনকে ভালোবাসে, আমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্য কোথাও দিশার বিয়ের বন্দোবস্ত করব না। ও যাকে ভালোবাসে, সে যেমনই হোক, আমি সেই ছেলের হাতেই আমার মেয়েকে তুলে দেব। এ কি বলছো তুমি? আমার মেয়েটার না হয় মাথা খারাপ হয়েছে, তাই বলে তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? দিশামা, তুই ভেতরে যা। আর রঘু, তুইও যা। আমার তোর গিন্নিমার সঙ্গে কিছু কথা রয়েছে। এবার বলো, কি বলবে? গিন্নি, এমন কিছু কথা রয়েছে যা আমি তোমাকে আজও বলিনি। কি এমন কথা বলবে তুমি? আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। শেষমেশ দিশা ও নরেনের বিয়ে ঠিক হলো। আজ সকাল থেকেই পরিবারে যেন আনন্দের ফোয়ারা ছুটেছে। আজ ঘোষ পরিবারের একমাত্র উত্তরাধিকারী দিশার বিয়ে। গোটা ঘোষ বাড়ি আলোয় ঝলমল করছে। বাবা নরেন, একটু এদিকে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। হ্যাঁ বলুন বাবা, কি বলবেন? দেখো বাবা, দিশা আমার একমাত্র মেয়ে। ওকে কোনোদিন কোনো কাজে আমি বাধা দিইনি। ও আমার প্রাণের চেয়েও প্রিয়। শুধু এটুকুই অনুরোধ, ওর চোখে যেন কোনোদিন জল না আসে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনোদিনও দিশার চোখের জলের কারণ হব না। এটুকু ভরসা আমায় করতে পারেন।
যাক, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম। কি গো, এখানে বসে কি করছো? গিন্নি, আমি সেদিন তোমায় মিথ্যে কথা বলেছিলাম, এটা ভেবে যে আমার মুখে সমস্ত সত্যি শোনার পর বিপদের ভয় যদি দিশাকে আমাদের সাথে রাখতে না চাও, সেই জন্য। মানে কি বলতে চাইছো? সেদিন জঙ্গলে ফেরার পথে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি সামনেই যাই এবং গিয়ে দেখি দিশার বাবা দিশাকে জ্যান্ত আগুনে ফেলে মারার চেষ্টা করছিল। তখন আমি নিজেকে সামলে না পেরে দিশার বাবার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করি। ওর বাবা সেখানে লুটিয়ে পড়ে। আমি যখন দিশাকে আমার সাথে নিয়ে আসছিলাম, তখন ওর বাবা বারবার বলতে থাকে ওই বাচ্চাকে যেন আমার সঙ্গে নিয়ে না আসি, আমি যেন ওকে মেরে ফেলি। আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। আমি ওর কোনো কথাই না শুনে দিশাকে আমার সাথে নিয়ে আসি। একটা জিনিস খেয়াল করে দেখেছ গিন্নি, দিশা যবে থেকে হাঁটতে শিখেছে তবে থেকেই গ্রামে গরু ছাগল এইসব কমে যেতে শুরু করেছে। এটা আবার কি কথা? দিশার হাঁটার সাথে গরু ছাগল উধাও হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে গিন্নি, সম্পর্ক আছে। এতদিন আমি ওই গ্রামের গরু ছাগল উধাও হয়ে যাওয়ার ঘটনাটা খুবই সাধারণ ভাবতাম, কিন্তু তাদের ছিন্ন ভিন্ন দেহাশেষ গ্রামের বিভিন্ন প্রান্তে পাওয়া যেত। আজ থেকে বেশ কয়েক বছর আগে। একই এত রাত্রে মেয়েটা গেল কোথায়? বাইরে বেরিয়ে দেখি দিশা একটা ছাগলকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এ কি বলছো তুমি? অবশ্য আমি এই ঘটনাটা বিভিন্ন তান্ত্রিক, সাধু, সন্ত কাউকেই বলতে বাকি রাখিনি, তো কেউ ওর সঠিক সমাধান আমাকে দিতে পারেনি। দিশা কোনো মানুষ নয়, আমি ওই দিনের ওই ঘটনাটা না দেখলে বুঝতে পারতাম না। কি গো, তাহলে এবার কি করবে? তাই দিশাকে আমি কোনো কাজেই বাধা দিই না, কারণ কখন কি রূপ বেরিয়ে আসে তার কে জানে। তাই দিশা যখন ভালোবাসার মানুষের কথা জানালো, তখন আমি ভাবলাম ওকে যত শীঘ্র সম্ভব আমাদের জীবন থেকে দূর করা যায় ততই মঙ্গল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। অষ্টাদশী দিশা এখন দাসবাড়ির বউ। কিন্তু ওই কথায় আছে না যে স্বভাব যায় না মরলে, একদিন না একদিন তার সঠিক রূপ প্রকাশ পাবেই। আর ঠিক তেমনটাই হলো দিশার সাথে। রাত তখন বেশ গভীর। হঠাৎ ঘুম ভেঙে গেল দিশার। চুপিসারে এগিয়ে গেল বাইরের দিকে। আর এদিকে চোখের সামনেই গোয়াল ভর্তি গরু। এদিক ওদিক তাকাতে সামনে একটা হৃষ্টপুষ্ট গরুর দিকে নজর গেল দিশার। এক মুহূর্ত সময় অপচয় না করে গরুটির গলা কামড়ে ধরতেই অবলা প্রাণীটি মরণ যন্ত্রণায় ছটপট করতে লাগলো। নিজের মালিককে ডাকার পূর্বেই দিশা তার প্রাণ কেড়ে নিল। এটা কি দেখলাম? বৌমা, এ কি করছে? এ তো মানুষ নয়, মানুষ রূপে পিশাচ। কাল সকালেই সবাইকে জানাতে হবে। এমন সময় চমকে উঠতে দেখল দিশা তার দিকে এগিয়ে আসছে। দিশার হাতে মুখে লেগে কাঁচা রক্ত। এ কি মা, এত রাত্রে আপনি কি করছেন? আমি কিছু করিনি। আপনি নিশ্চয়ই সবটা দেখেছেন, তাই না? আমি 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 কাউকে কিছু বলবো না। তুমি আমাকে মেরো না। তা হয় না মা, আপনাকে যে মরতেই হবে। কথাটা শেষ করে দিশা নিজের ধারালো নখগুলো দিশার শাশুড়ির গলায় ঢুকিয়ে দিতেই গল গল করে বেরিয়ে এলো রক্ত। আর সেই রক্ত জিভ দিয়ে চেটে খেতে লাগলো দিশা। নরেন সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তার মাকে কোথাও পেল না। এভাবে কেটে গেল আরো 1টা মাস। এই 1 মাসে গ্রাম থেকে উধাও হয়ে গেল 4-4টে মানুষ। একদিন বাড়ির দাওয়ায় বসে নিজের মনেই বিড়বিড় করছিল নরেন। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? জানো তো, আমার মনে হচ্ছে রাতের আধারে হায়না বা নেকড়ে জাতীয় কোনো পশু মানুষ টেনে নিয়ে যাচ্ছে। কে জানে
প্রথমে মা, তারপর আরো 4-4টে মানুষ এইভাবে উধাও হয়ে গেল। আমার না খুব ভয় করছে। সেটাই তো আমিও ভাবছি। এইভাবে গ্রাম থেকে 4-4টে জলজান্ত মানুষ উধাও হয়ে যেতে পারে না। এ কোনো পিশাচেরই কাজ। কয়েকদিন এইসব বন্ধ রাখতে হবে। আমি চাই না তুমি আমার সব সত্যি জেনে যাও, আর তোমার মায়ের মতো তোমারও একই পরিণতি হোক। ওই দিন রাতে নিজের মনে জাগ্রত হওয়ার রক্তমাংস ভক্ষণের লালসা সামলাতে না পেরে দিশা গোয়ালে গিয়ে একটা গরুর গলা কামড়ে ধরতেই মানুষ আর নিরীহ পশু খেকো, সে পিশাচ আর কেউ নয়, সেটা তুমি। নরেনের গলা শুনে দিশা চমকে উঠল। তুমি আমায় ভুল বুঝছো। এতদিনে আমি তোমায় একদম ঠিক বুঝেছি। তুমি কোনো মানুষ নাও, তুমি একজন মানুষরূপী পিশাচ। ঠিক ধরেছো, আমি মানুষ নই। এতদিন গরু, ছাগল এইসব পেটের জ্বালায় আমি খেয়েছি। তারপর মাকে খাওয়ার পর থেকেই শুরু করেছি মানুষ খাওয়া। তোকে আমি ছাড়বো না। তুই আমার মাকে খেয়েছিস। আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোকে যদি আগে চিনতে পারতাম। তুই আমার কিচ্ছু করতে পারবি না, এবার তোর পালা। দুটি ভিক্ষে দাও মা। কতদিন হয়ে গেল খাবার খাইনি। দুটি ভিক্ষে দাও, ভগবান তোমাদের মঙ্গল করবে। বীরেন্দ্রনাথ ভিক্ষা দিতে গিয়ে সেই ভিখারিকে চিনতে পারল। নরেনের মনে পড়ে গেল 18 বছর আগে জঙ্গলের সেই রাতে দেখা লোকটার কথা। একটু দাঁড়াও, তোমাকে কোথায় যেন দেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না। যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? তোমার মাথার পিছনে ওই দাগটার কিসের? দেখে তো মনে হচ্ছে অনেক বছরের পুরনো। ওই দাগটা, ওটা জঙ্গলে একজন আমার মাথার পেছনে মেরেছিল। তার মানে তুমি সেই যে নিজের মেয়েকে ওই দিন জঙ্গলে পুড়িয়ে মারতে চাচ্ছিলে? কিন্তু তুমি কি করে জানলে? সেদিন আমি তোমার মেয়েকে তোমার হাত থেকে বাঁচিয়ে আমার সাথে করে নিয়ে এসেছিলাম। তার মানে সে এখনো বেঁচে আছে? হ্যাঁ ঈশ্বর, তুমি ওকে বাঁচিয়ে কি বড় ভুল করেছ তুমি নিজেও জানো না। ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একজন পিশাচ। তুমি কি করে জানলে ওই মেয়ে পিশাচ? আমার বউটা কালো জাদু করত। তখন মেয়েটা ছিল পেটে। তন্ত্রক্রিয়ার কোনো একটা ভুল হয়ে যাওয়ার জন্য আমার স্ত্রী মারা যায়, আর সাথে সাথেই তার পেট ফেটে বেরিয়ে আসে আমাদের সন্তান। তারপর আমার সন্তানকে দেখা মাত্রই এক তান্ত্রিক বলে, ও মানুষ নয়, ও এক পিশাচ। ও মানুষ রূপে পৃথিবীতে জন্ম নিয়েছে। ও যেখানে থাকবে সেই স্থান শ্মশান হয়ে যাবে। তুমি ঠিক কথাই বলেছ। আমি দেখেছি দিশাকে গরু, ছাগল খেতে। ও আমাদের এখানে আসার পর থেকেই আমাদের গ্রামে একের পর এক গবাদি পশু উধাও হয়ে যেতে শুরু করেছে। কিন্তু ও কোথায়? ওর তো বিয়ে হয়ে গেছে, পাশের গ্রামেই ওর শ্বশুর বাড়ি। হে ভগবান, ওই মেয়ে এতক্ষণে ওই গ্রামকে শ্মশান করে দিয়েছে। আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলো। এই সময় দিশা ছুটে আসে তার বাবার কাছে। বাবা, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মারতে এসেছে বাবা। এই মেয়ে কোনো মানুষ না, এ মানুষ রূপে এক ডাইনি। এই ডাইনিকে আজ মেরেই ফেলবো আমরা। ও আমাদের গ্রামে অনেককে খেয়েছে। আজ ও নিজের স্বামী আর শাশুড়িকে খেয়েছে। গ্রামের কত নিরীহ লোকের প্রাণ নিয়েছে। ও বেঁচে থাকলে গ্রামের আরো লোক মরবে। আজ আমাকে আটকেও না। যে কাজটা সেদিন তুমি আমায় করতে দাওনি, সেই কাজটা আজকে আমাকে করতে দাও। সেদিন যদি তুমি আমাকে না আটকাতে, আজ এতগুলো মানুষের প্রাণ যেত না। আজ তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে, এটাই তোর প্রাপ্য। জ্বলে গেল, জ্বলে গেল। ভাবিস না আমি হেরে গেছি। আমি আবার ফিরে আসবো। আমি আসবোই প্রতিশোধ নিতে।